সমস্ত পথটার মধ্যে দুজনে শুধু এই কথাটাই হইল। নলিনী জিজ্ঞাসা করিল, কি কি উপহার দেবার কথা বলেছিলেন? নরেন্দ্র ক্লান্ত কণ্ঠে কহিল, আর একদিন এ কথা আপনাকে বলবো, কিন্তু আজ নয়। সেই বাঁশের পুলটার কাছে আসিয়া নরেন সহসা দাঁড়াইয়া পড়িয়া কহিল, আজ আমাকে মাপ করতে হবে, আমি ফিরে চললুম। কিন্তু নলিনীকে বিস্ময়ে অভিভূত প্রায় দেখিয়া পুনরায় বলিল, এইভাবে হঠাৎ ফিরে যাওয়ায় আমার অন্যায় যে কি পর্যন্ত হচ্ছে সে আমি জানি, কিন্তু তবুও ক্ষমা করতে হবে। আজ আমি কোনো মতে যেতে পারবো না। আপনার মামিমাকে বলে দেবেন আমি আর একদিন এসে। তাহার সংকল্পের এই আকস্মিক পরিবর্তনে নলিনী যত আশ্চর্য হইয়াছিল, এখন তাহার কণ্ঠস্বর ও মুখের দিকে দৃষ্টিপাত করিয়া ঢের বেশি আশ্চর্য হইল। বোধহয় এই জন্যে সে এ বিষয়ে আর অধিক অনুরোধ না করিয়া তাহাকে শুধু কহিল, আপনার যে খাওয়া হলো না, কিন্তু আবার কবে আসবেন? পরশু আসবার চেষ্টা করব, বলিয়া নরেন যে পথে আসিয়াছিল সেই পথে দ্রুত পদে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে প্রস্থান করিল। মাঠ পার হইতে আর যখন দেরি নাই, এমন সময় দেখিল কি একটা ছেলে হাত উঁচু করিয়া তাহারই দিকে প্রাণপণে ছুটিয়া আসিতেছে। সে যে তাহার জন্য ছুটিতেছে এবং হাত তুলিয়া তাহাকেই থামিতে ইঙ্গিত করিতেছে, অনুমান করিয়া নরেন্দ্র থমকিয়া দাঁড়াইল। খানিক পরেই পরেশ আসিয়া উপস্থিত হইল এবং হাঁপাইতে হাঁপাইতে বলিল, মাঠান ডেকে পাঠালেন তোমাকে, চলো। আমাকে? হ্যাঁ, চলো না। নরেন্দ্র নিশ্চল হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সন্দিগ্ধ কণ্ঠে কহিল, তুই বুঝতে পারিসনি রে, আমাকে নয়। পরেশ প্রবল বেগে ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ তোমাকে, তোমার মাথায় যে সাহেবের টুপি রয়েছে, চলো। নরেন্দ্র আবার কিছুক্ষণ মৌন থাকিয়া প্রশ্ন করিল, তোর মাঠান কি বলে দিলে তোকে? পরেশ কহিল, মাঠান সেই চিলের ছাদ থেকে দৌড়ে নেমে এসে বললে, পরেশ ছুটে যা, এই সোজা গিয়ে বাবুকে ধরে আন, মাথায় সাহেবের টুপি, যা ছুটে যা, তোকে খুব ভালো একটা লাটাই কিনে দেব, চলো না। এতক্ষণে ইহার ব্যগ্রতার হেতু বুঝা গেল। সে লাটাইয়ের লোভে এই রৌদ্রের মধ্যে ইঞ্জিনের বেগে ছুটিয়া আসিয়াছে, সুতরাং কোনো মতে ছাড়িয়া যাইবে না। তাহার একবার মনে হইল ছেলেটিকে নিজেই একটা লাটাইয়ের দাম দিয়া এইখান হইতে বিদায় করে, কিন্তু আজই এমন করিয়া ডাকিয়া পাঠাইবার কি কারণ সে কৌতূহল কিছুতেই নিবারণ করিতে পারিল না। কিন্তু যাওয়া উচিত কিনা স্থির করিতে তাহার আরো কিছুক্ষণ লাগিল এবং শেষ পর্যন্ত স্থিরও কিছু হইল না। তবুও অনিশ্চিত পথ তাহার ওই দিকেই ধীরে ধীরে চলিতে লাগিল। সমস্ত রাস্তাটা সে ডাকিবার কারণটাই মনে মনে হাতড়াইয়া মরিতে লাগিল, কিন্তু ডাকাটাই যে সবচেয়ে বড় কারণ সেটা আর তাহার চোখে পড়িল না। বাহিরের ঘরে পা দিতেই বিজয়া আসিয়া সম্মুখে দাঁড়াইল। দুটি আর্দ্র উৎসুক চক্ষু তাহার মুখের উপর পাতিয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল, না খেয়ে এত বেলা চলে যাচ্ছেন যে বারো? আমি মিছামিছি রাগ করি, আমি ভয়ানক মন্দ লোক, আর নিজে? নরেন গভীর বিস্ময় ভরে বলিল, এর মানে? কে বলেছে আপনি মন্দ লোক? কে বলেছে ওসব কথা আপনাকে? বিজয়ার ঠোঁট কাঁপিতে লাগিল। কহিল, আপনি বলেছেন। কেন নলিনীর সামনে আমাকে অমন করে অপমান করলেন? আমাকেই অপমান করলেন, আবার আমাকে শাস্তি দিতে না খেয়ে চলে যাচ্ছেন। কি করেছি আপনার আমি? বলিতে বলিতেই তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া আসিল। বোধ করি তাহাই সামলাইবার জন্য সে তৎক্ষণাৎ ওদিকে জানালায় গিয়া বাহিরের দিকে চাহিয়া পিছন ফিরিয়া দাঁড়াইল। নরেন হতবুদ্ধির মতো বাকশূন্য হইয়া চাহিয়া রহিল। এ অভিযোগের কোথায় কি যে জবাব আছে তাহাও যেন খুঁজিয়া পাইল না, ইহার কারণই বা কি তাহাও তেমনি ভাবিয়া পাইল না। স্নানের জল প্রভৃতি দেওয়া হইয়াছে, বেহারা জানাইয়া গেলে বিজয়া ফিরিয়া আসিয়া শান্তভাবে শুধু কহিল, আর দেরি করবেন না, যান। স্নান সারিয়া নরেন্দ্র আহারে বসিল।
বিজয়া একখানা পাখা হাতে করিয়া তাহার অদূরে আসিয়া যখন উপবেশন করিল, তখন অত্যন্ত সঙ্গোপনে তাহা সর্বাঙ্গ আলোড়িত করিয়া যেন লজ্জার ঝড় বহিয়া গেল। বাতাস করিতে উদ্যত দেখিয়া নরেন সংকুচিত হইয়া কহিল, আমাকে হাওয়া করবার দরকার নেই, আপনি পাখাটা রেখে দিন। বিজয়া মৃদু হাসিয়া কহিল, আপনার দরকার না থাকলেও আমার দরকার আছে। বাবা বলতেন, মেয়ে মানুষকে শুধু হাতে কখনো বসতে নেই। নরেন জিজ্ঞাসা করিল, আপনার খাওয়া তো হয়নি? বিজয়া কহিল, না, পুরুষ মানুষদের খাওয়া না হলে আমাদের খেতেও নেই। নরেন খুশি হইয়া বলিল, আচ্ছা, ব্রাহ্ম হলেও তো আপনাদের আচার ব্যবহার আমাদের মতোই। বিজয়া একথা বলিল না যে অনেক ব্রাহ্ম বাড়িতেই তাহা নয়, বরঞ্চ ঠিক উল্টো। শুধু তাহার পিতাই কেবল এই সকল হিন্দু আচার নিজের বাড়িতেই বজায় রাখিয়া গিয়াছিলেন। বরঞ্চ কহিল, এতে আশ্চর্য হবার তো কিছু নেই। আমরা বিলেত থেকেও আসিনি, কাবুল থেকেও আমাদের আচার ব্যবহার আমদানি করে আনতে হয়নি। এরকম না হলেই বরং আশ্চর্য হবার কথা। চাকর দ্বারের কাছে আসিয়া কহিল, মা, সরকার মশাই হিসেবের খাতা নিয়ে নিচে দাঁড়িয়ে আছেন, এখন কি যেতে বলে দেব? বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ, আজ আর আমার দেখবার সময় হবে না, তাকে কাল একবার আসতে বলে দাও। ভৃত্য চলিয়া গেলে নরেন বিজয়ার মুখের প্রতি চোখ তুলিয়া কহিল, এইটি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। কোনটি? চাকরদের মুখের এই ডাকটি, বলিয়া হাসিয়া কহিল, আপনি ব্রাহ্ম মহিলাও বটে, আলোকপ্রাপ্তও বটে, এবং বিশেষ করে বড় মানুষও বটে। এমনি আলোক পাওয়া অনেক বাড়িতেই আমাকে আজকাল চিকিৎসা করতে যেতে হয়। তাদের চাকর বাকরেরা মেয়েদের বলে মেম সাহেব। সত্যিকারের মেম সাহেবরা এদের যে চোখে দেখে তা জানেন বলেই বোধ করি মাইনে করা চাকরদের দিয়ে মেম সাহেব বলিয়ে নিয়ে আত্মমর্যাদা বজায় রাখেন। বলিয়া প্রকাণ্ড একটা পরিহাসের মতো হা 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 করিয়া অট্টহাস্যে বাড়িটা পরিপূর্ণ করিয়া দিল। বিজয়া নিজেও হাসিয়া ফেলিল। নরেনের হাসি থামিলে সে পুনরায় কহিল, বাড়ির দাসী চাকরের মুখের মাতৃ সম্বোধনের চেয়ে মেম সাহেব ডাকটা যেন বেশি ইজ্জতের। প্রথম দিন আমি বুঝতেই পারিনি বেহারাটা মেম বলে কাকে। চাকরটা কি বললে জানেন? বলে, আমি অনেক সাহেব বাড়িতে চাকরি করেছি, সত্যিকারের মেম সাহেব কি তা খুব জানি, কিন্তু কি করব ডাক্তার বাবু, নতুন হিন্দুস্থানি দারোয়ানটা গিন্নিকে মাইজি বলে ফেলেছিল বলে মেম সাহেব তার 1 টাকা জরিমানা করে দিলেন। চাকরিটা যে বজায় রইল এই তার ভাগ্যি, এমনি রাগ। আচ্ছা, আপনি বোধহয় এরকম অনেক দেখেছেন না? বিজয়া হাসিয়া ঘাড় নাড়িল। নরেন কহিল, আমাকে এইটি একদিন দেখতে হবে, এইসব মেম সাহেবদের ছেলে মেয়েরা মাকে মা বলে না মেম সাহেব বলে ডাকে। বলিয়া নিজের রসিকতার আনন্দে আর একবার ঘর ফাটাইয়া তুলিবার আয়োজন করিল। বিজয়া হাসি মুখে কহিল, খেয়ে দিয়ে সমস্ত দিন ধরে পরচর্চা করে আমোদ করবেন, আমার আপত্তি নেই, কিন্তু আমাকে কি আজ খেতে দেবেন না? নরেন লজ্জিত ভাবে তাড়াতাড়ি 2-4 গ্রাস গিলিয়া লইয়াই সব ভুলিয়া গেল। কহিল, আমিও তো 4-5 বছর বিলেতে ছিলুম, কিন্তু এই দিশি সাহেবরা। বিজয়া তর্জনী তুলিয়া কৃত্রিম শাসন করার ভঙ্গিতে কহিল, আবার পরের নিন্দে? আচ্ছা, আর নয়, বলিয়া সে পুনরায় আহারে মন দিয়াই কহিল, কিন্তু আর খেতে পারছি না। বিজয়া ব্যস্ত হইয়া কহিল, বাহ, কিছুই তো খাননি, না এখন উঠতে পাবেন না। আচ্ছা, না হয় পরের নিন্দে করতে করতেই অন্যমনস্ক হয়ে খান, আমি কিচ্ছু বলবো না। নরেন হাসিতে গিয়া অকস্মাৎ অত্যন্ত গম্ভীর হইয়া উঠিল। কহিল, আপনি এতেই বলছেন খাওয়া হলো না, কিন্তু আমার কলকাতার রোজগার খাওয়া যদি দেখেন তো অবাক হয়ে যাবেন। দেখছেন না এই কমাসের মধ্যেই কিরকম রোগা হয়ে গেছি। আমার বাসায় বামুন বেটা হয়েছে যেমন পাজি, তেমনি বদমাইশ জুটেছে চাকরটা। 7 সকালে রেধে রেখে কোথায় যায় তার ঠিকানা নেই।
আমার কোনোদিন ফিরতে হয় 2টো, কোনোদিন বা 4টে বেজে যায়। সেই ঠান্ডা কড়কড়ে ভাত, দুধ কোনোদিন বা বিড়ালে খেয়ে যায়, কোনোদিন বা জানালা দিয়ে কাক ঢুকে সমস্ত ছড়াছড়ি করে রাখে। সে দেখলেই ঘৃণা হয়। অর্ধেক দিন তো একেবারেই খাওয়া হয় না। রাগে বিজয়ার মুখ আরক্ত হইয়া উঠিল। কহিল, এমন সব চাকর বাকরদের দূর করে দিতে পারেন না? নিজের বাসায় এত টাকা মাইনে পেয়েও যদি এত কষ্ট, তবে চাকরি করাই বা কেন? নরেন কহিল, এক হিসাবে আপনার কথা সত্যি। একদিন বাক্স থেকে কে 200 টাকা চুরি করে নিলে, একদিন নিজেই কোথায় 100 টাকার নোট হারিয়ে ফেললুম। অন্যমনস্ক লোকের তো পদে পদে বিপদ কিনা। একটুখানি থামিয়া কহিল, তবে নাকি দুঃখ কষ্ট আমার অনেক দিন থেকেই সয়ে গেছে, তাই তেমন গায়ে লাগে না। শুধু অত্যন্ত খিদের উপর খাওয়ার কষ্টটা এক একদিন যেন অসহ্য বোধ হয়। বিজয় মুখ নিচু করিয়া চুপ করিয়া রহিল। নরেন কহিতে লাগিল, বাস্তবিক চাকরি আমার ভালোও লাগে না, পারিও না। অভাব আমার খুবই সামান্য। আপনার মতো কোনো বড় লোক দুবেলা 4টি খেতে দিত, আর নিজের কাজ নিয়ে থাকতে পারতুম, তো আমি আর কিছুই চাইতুম না। কিন্তু সেরকম বড় লোক কি আর আছে? বলিয়া আর এক দফা উচ্চ হাসির ঢেউ তুলিয়া দিল। বিজয়া পূর্বের মতোই নত মুখে নীরব বসিয়া রহিল। নরেন কহিল, কিন্তু আপনার বাবা বেঁচে থাকলে হয়তো এ সময় আমার অনেক উপকার হতে পারত। তিনি নিশ্চয়ই আমাকে উচ্ছবৃত্তি থেকে রেহাই দিতেন। বিজয়া উৎসুক দৃষ্টিতে চাহিয়া জিজ্ঞাসা করিল, কি করে জানলেন? তাকে তো আপনি চিনতেন না। নরেন কহিল, না, আমিও তাকে কখনো দেখিনি, তিনিও বোধহয় কখনো দেখেননি। কিন্তু তবুও আমাকে খুব ভালোবাসতেন। কে আমাকে টাকা দিয়ে বিলেত পাঠিয়েছিলেন জানেন? তিনি। আচ্ছা, আমাদের ঋণের সম্বন্ধে আপনাকে কি কখনো তিনি কিছু বলে যাননি? বিজয়া কহিল, বলাই তো সম্ভব, কিন্তু আপনি ঠিক কি ইঙ্গিত করছেন তা না বুঝলে তো জবাব দিতে পারি না। নরেন ক্ষণকাল যেন মনে মনে কি চিন্তা করিয়া কহিল, থাকবে, এখন এই আলোচনা একেবারেই নিষ্প্রয়োজন। বিজয়া ব্যগ্র হইয়া কহিল, না, বলুন, আমি শুনতে চাই। নরেন আবার একটু ভাবিয়া বলিল, যা চুকে বুকে শেষ হয়ে গেছে তা শুনে আর কি হবে বলুন। বিজয়া জিদ করিয়া কহিল, না, তা হবে না, আমি শুনতে চাই, আপনি বলুন। তাহার আগ্রহাতিশয্য দেখিয়া নরেন হাসিল, কহিল, বলা যে শুধু নিরর্থক তাই নয়, বলতে আমার নিজেরও লজ্জা হচ্ছে। হয়তো আপনার মনে হবে আমি কৌশলে আপনার সেন্টিমেন্টে ঘা দিয়ে। বিজয়া অধীর হইয়া কথার মাঝখানেই বলিল, আমি আর খোসামত করতে পারিনি আপনাকে, পায়ে পড়ি, বলুন আপনি। খাওয়া দাওয়ার পরে? না, এক্ষুনি। আচ্ছা, বলছি বলছি, কিন্তু একটা কথা পূর্বে জিজ্ঞাসা করি, আমাদের বাড়িটার বিষয়ে কোনো কথা কি তিনি কখনো আপনাকে বলেননি? বিজয়া অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিল, কিন্তু কোনো উত্তর দিল না। নরেন মুচকিয়া হাসিয়া কহিল, আচ্ছা আচ্ছা, রাগ করতে হবে না, আমি বলছি। যখন বিলেত যাই তখনই বাবার কাছে শুনেছিলাম আপনার বাবাই আমাকে পাঠাচ্ছেন। আজ 3 দিন হলো দয়ালবাবু আমাকে একতাড়া চিঠি দেন। যে ঘরটায় ভাঙাচোরা কতকগুলো আসবাব পড়ে আছে, তারই একটা ভাঙা দেরাজের মধ্যে চিঠিগুলো ছিল। বাবার জিনিস বলে দয়ালবাবু আমার হাতেই দেন। পড়ে দেখলুম খান 2 চিঠি আপনার বাবার লেখা। শুনেছেন বোধহয় শেষ বয়সে বাবা জ্বালায় জুয়া খেলতে শুরু করেন। বোধ করি সেই ইঙ্গিতই একটা চিঠির গোড়ায় ছিল। তারপরে নিচের দিকে এক জায়গায় তিনি উপদেশের ছলে সান্ত্বনা দিয়ে বাবাকে লিখেছিলেন, বাড়িটার জন্য ভাবনা নেই নরেন, আমারও তো ছেলে, বাড়িটা তাকে যৌতুক দিলাম। বিজয়া মুখ তুলিয়া কহিল, তারপরে? নরেন কহিল, তারপরে সব অন্যান্য কথা। তবে এ পত্র বহুদিন পূর্বের লেখা, খুব সম্ভব তাঁর এ অভিপ্রায় পরে বদলে গিয়েছিল বলেই কোনো কথা আপনাকে বলে যাওয়া আবশ্যক মনে করেননি। পিতার শেষ ইচ্ছাগুলি বিজয়ার অক্ষরে অক্ষরে মনে পড়িয়া দীর্ঘশ্বাস পড়িল।
কয়েক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, তাহলে বাড়িটা দাবি করবেন বলুন, বলিয়া হাসিল। নরেন নিজেও হাসিল। প্রস্তাবটা চমৎকার পরিহাস কল্পনা করিয়া কহিল, দাবি নিশ্চয় করব এবং আপনাকেও সাক্ষী মানব। আশা করি সত্য কথাই বলবেন। বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, নিশ্চয়ই, কিন্তু সাক্ষী মানবেন কেন? নরেন কহিল, নইলে প্রমাণ হবে কিসে? বাড়িটা যে সত্যই আমার সে কথা তো আদালতে প্রতিষ্ঠিত করা চাই। বিজয়া গম্ভীর হইয়া বলিল, কোনো আদালতের দরকার নেই। বাবার আদেশই আমার আদালত। ও বাড়ি আমি আপনাকে ফিরিয়ে দেব।